অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। হবে না এসব, আমি পারবো না। সিনিয়র নেতৃত্বরা চাকর বাকরে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি তৃণমূলকে জীবিত রাখতে হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেঁটে ফেলতে হবে। এখানে মমতা দিকে এখন সোনিয়া গান্ধীর সামনে মাথা নত করতে হচ্ছে যে একটি মাত্র ব্যক্তি যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসটাকে শেষ করে। তৃণমূলে ভাঙন অব্যাহত, একের পর এক ধাক্কা, ইস্তফা দিয়েই চলেছেন সাংসদ থেকে বিধায়করা। আমাদের সঙ্গে রয়েছেন রিজু দত্ত, তার সঙ্গে কথা বলবো। আপনি কি অনেক আগেই বুঝতে পেরেছিলেন? আপনি তো একেবারে সঙ্গে সঙ্গে দলের হারের পরেই আপনি মুখ খুলেছিলেন। এখন দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে অভিষেকের জন্যই তৃণমূল হেরেছে। আমি মুখ খুলেছিলাম দল আমাকে সাসপেন্ড করার পর 9 মে থেকে। আর আমি তারপরে যা যা বলেছি, আজকে তো সাংসদ বিধায়করা তাই তাই বলছে। আমি যে যে ঘটনাগুলো ঘটবে বলেছিলাম সেইগুলোই তো ঘটছে, বিধানসভা থেকে সংসদ অব্দি। আসলে ব্যাপারটা কি, আমরা তো দলটা করেছি, তো আমরা জানতাম এই দলটা কিসের ওপর দাঁড়িয়ে আছে। আমাদের এই দলের তো নীতি আদর্শ কিছু আলাদা ছিল না। এই দলের নীতি আদর্শ ছিল মমতা ব্যানার্জি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে রিজু দত্ত সবাই মমতা দিকে থেকে দল করেছে। কিন্তু 21-এর পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অযোগ্য ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধৃতরাষ্ট্রের মতো চোখে উনি একটা কাপড় বেঁধে নিলেন। আর পুরো দলের সাংসদ, বিধায়ক, আমাদের মতো মুখপাত্র থেকে শুরু করে রাজ্যের সব নেতাদের তিনি সাইড করে দিলেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হিটলেরই চালে সবাইকে চাকর বাকরে পরিণত করলো। আজকে যখন ভয় কেটে গেছে, পরিবর্তন হয়ে গেছে, সবাই একই কথা বলছে। আমি প্রথমে বলেছিলাম বলে বিজেপি তৃণমূল সবাই মিলে আমায় গালাগাল দিয়েছিল। এখন তৃণমূল আমাকে গালাগাল দেবে? কতজনকে গালাগাল দেবে? সবাই তো ছেড়ে পালিয়ে গেছে। আর বিজেপির কর্মীরাও তো আর গালাগাল দিতে পারবে না, কারণ বিজেপির কর্মীরা যে তৃণমূলের নেতৃত্বদের গালাগাল দিচ্ছিল তারাই তো এখন বৈঠক করছেন, তাই নয় কি? তো আসল ব্যাপারটা হচ্ছে, দেখুন, এখন ভারতবর্ষের রাজনীতিতে লম্বা সময়ের জন্য কেউ শত্রুও নয়, লম্বা সময়ের জন্য কেউ বন্ধুও নয়। কিন্তু এটা বাস্তব যে একটি মাত্র ব্যক্তি যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসটাকে শেষ করে দিল। আচ্ছা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তো নব্য তৃণমূল গঠিত হয়েছে। তিনি বলছেন যে তারাই আসল তৃণমূল। কোনো কথা হয়েছে আসল তৃণমূল গঠন হওয়ার পর? না, ওটা তো কিছু ভাবছেন? ঋতব্রত দা যে কথাটা বলছেন আসল তৃণমূল, তাদের 80-র মধ্যে 64 জন বিধায়ক তাদের গ্রুপের মধ্যে আছে। কিন্তু সেটা হচ্ছে বিধানসভা লেজিসলেটিভ পার্টি, তৃণমূল কংগ্রেস লেজিসলেটিভ পার্টি। তৃণমূল অর্গানাইজেশনের সাথে সেটার কোনো সম্পর্ক নেই। ঠিক যেমন ভাবে তৃণমূল পার্লামেন্টারি পার্টি আলাদা, প্রতিটা দলের আলাদা ডিভিশন থাকে। তৃণমূল মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে তৃণমূল। টেকনিক্যালিটিতে আমি ঢুকবো না। আর আমি বহুদিন আগে বলে দিয়েছি, আমাকে দল 6 বছরের জন্য সাসপেন্ড করেছে, দলটা 6 মাসও টিকবে না। আর সেটাই এখন প্রমাণিত হচ্ছে, প্রায় সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে দল। তৃণমূলের সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখার আমার কোনো দরকারও নেই, ইচ্ছেও নেই। কিন্তু যাদের সাথে আমি এতদিন তৃণমূল করেছি, যারা আজকের দিনেও বিধায়ক আছেন বা সাংসদ আছে, তাদের সাথে আমার যে ব্যক্তিগত সম্পর্ক ছিল সেটা এখনো আছে, আগামী দিনেও থাকবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো কথা না, হয়েছে? আমার ঋতদার সাথে আমার ব্যক্তিগত স্তরে কোনো কথা হয়নি। না, অন্যদের সাথে কথা হ্যাঁ। আছে। তো কি ভাবছেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কেও তো একটা অফার করা হয়েছে কংগ্রেসের তরফে, একেবারে স্বয়ং সোনিয়া গান্ধী বলেছেন যদি তৃণমূল আর কংগ্রেস মার্জ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে কি যাওয়ার কথা কিছু, মানে আপনি কি আবেদন নিয়ে যাবেন? না, ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমি পলিটিক্যাল ছেলে। হুম। আমরা তো, আমার মা বাবা তো নেতা মন্ত্রী নয় যে মা বাবার নাম ধরে যুবর পদ, ছাত্রের পদ বা বিধানসভায় টিকিট পেয়েছি। আমরা তো সেই সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করিনি, অনেক ঘষে 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 এই জায়গায় পৌঁছেছি। রাজনীতির ছেলে, রাজনীতি করব। এবার আগামী দিনে আমাকে কাজ করার সুযোগ কংগ্রেস দেবে, না বিজেপি দেবে, না সিপিএম দেবে, না আইএসএফ দেবে, সেটা তো সময় বলবে। মানে আপনি কারোর কাছে যাবেন না? আমি কারুর কাছে আবেদন জমা করিনি। আমি এই যে এতদিন তৃণমূল কংগ্রেস করেছি, যেটা কল্যাণদা এবং অন্যরাও বলছিল, সিনিয়র নেতৃত্বরা চাকর বাকরে পরিণত হয়েছিল, তাই মাথা নিচু করে আর রাজনীতি করব না, কারণ রাজনীতি করে আমার সংসার চলে না। মানে অন্য রাজনৈতিক দলেরও, বিজেপি হোক, সিপিএম এর হোক, সেই দলেরও যে নেতৃত্ব যারা আছেন তারা জানেন আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি, আমার শিক্ষাগত যোগ্যতা কি। তো আমার রাজনীতি করে হাঁড়ি চড়াতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি রাজনীতির ছেলে, রাজনীতি করব। যদি বিজেপি বা কংগ্রেস বা অন্য কোনো দল যদি মনে করে যে রিজু দত্তের কোনো ভ্যালু এডিশন আছে, তারা যদি আমাকে কাজ করার সুযোগ দেয়,
তখন সেই ব্যাপারে বিবেক বিবেচনা করব। আমি অ্যাপ্লিকেশন লেটার বা ফ্রেন্ড রিকোয়েস্ট কাউকে পাঠাই। মানে আপনি যে কোনো দলে যেতে রাজি? আমি তো রাজনীতির ছেলে, রাজনীতি করতে চাই, এবং কোনো স্পেসিফিক দলে না থাকলে রাজনীতির মূল কারণ হচ্ছে, যেটা এখন লোকে ভুলেই গেছে, রাজনীতির মূল কারণ হচ্ছে মানুষ রাজনীতি করে জনসেবার জন্য। এতদিন হয়ে গেছিল রাজনীতি করতে হবে ফ্ল্যাট, বাড়ি আর গাড়ি করার জন্য। তো কোথায় ব্যাপারটা গুলিয়ে গেছিল। তার কিন্তু সঙ্গে নীতি আদর্শেরও তো একটা ব্যাপার আছে, কিন্তু আপনি এই যে কোনো দলে বলছেন। ভারতবর্ষের রাজনীতিতে আজকের দিনে নীতি আদর্শ আছে কিছু? কোন দলেই আছে কি? তাহলে নীতি সেই যে বলা নীতি হচ্ছে নীতি আদর্শের জন্যই তৃণমূল হারলো। নীতি আদর্শ বলে কিচ্ছু নেই আজকের দিনে ভারতবর্ষের রাজনীতিতে। আজকের দিনে ভারতবর্ষের রাজনীতিতে পলিটিক্স ইজ অ্যাবাউট উইনেবিলিটি। জিততে হবে, হুম। আর জেতার জন্য কে কতটা নিচে নামতে পারে। আর নীতি আর আদর্শ ভারতবর্ষের রাজনীতি, আমি কোনো দলের নাম করছি না, সেটা একটাই, দীর্ঘ সময়ের জন্য কেউ শত্রু না, দীর্ঘ সময়ের জন্য কেউ বন্ধু না, যাকে যখন যেভাবে কাজে লাগে। এখানে আবেগের কোনো জায়গা নেই। এখানে ইট ইজ আ ভেরি কাট থ্রোট প্রফেশন। রাজনীতিটা করো নিজের জন্য, এবং রাজনীতিতে যেভাবে যেভাবে ওই চার্লস ডারউইনের থিওরি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভ করে যাও। আর সেই তার মধ্যে এবার তুমি যখন একটা জায়গায় পৌঁছে যাবে, সে যে দলেরই হোক, তারপরে এটা তোমার উপরে ডিপেন্ড করছে তুমি জনসেবা করবে না ব্যক্তি সেবা করবে। এই যে তাহলে আপনি এই ঘটনাটাকে কিভাবে দেখছেন? আপনাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হলো, কিন্তু তৃণমূল দলটারই অস্তিত্ব এক প্রকার এখন সংকটে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ফিরতে পারেন এমন একটা বাতাবরণ, তিনি অফারও পেয়েছেন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানে তিনি দলটা তৈরি করলেন, মানে তার হাতেই আর রইলো না। মানে ব্যাপারটা হচ্ছে, দেখুন, মমতাদি দলটা তৈরি করেছেন, মমতাদি তৃণমূলের জন্ম দিয়েছেন, ঠিক কথা, কিন্তু 2011 থেকে 2026 এটাও তো ঠিক যে মমতাদি বিরোধী শূন্য করতে চেয়েছিলেন। মমতাদি কংগ্রেসকেও ভেঙেছেন, সব দলকেই ভেঙেছেন মমতাদি। তো আজকের দিনে সেখানে দাঁড়িয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মমতাদিকে এখন সোনিয়া গান্ধীর সামনে মাথা নত করতে হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর সামনে মাথা নত করতে হচ্ছে, তাদের দুয়ারে যেতে হচ্ছে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য। আমার মনে হয় আগামী দিনে তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের মধ্যে একটা জোট তৈরি হবে, এবং সেখানে বামেদের কি ভূমিকা সেটা ভবিষ্যৎ বলবে। এছাড়া তৃণমূলের অস্তিত্ব রক্ষার আর কোনো জায়গা নেই। বাকি পার্টিটা এখন সাইনবোর্ডে পরিণত হয়েছে, কিন্তু যেটা আমি 9 তারিখ থেকে বলে এসেছি, আজকে কল্যাণদাও বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি তৃণমূলকে জীবিত রাখতে হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেঁটে ফেলতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি মমতাদির সাথে রাখেন তাহলে তৃণমূল কংগ্রেস আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবেন না। কারণ মমতাদির প্রতি এখনো বাংলার মানুষের মনে ভালোবাসা আছে, সম্মান আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কারুর কোনো ভালোবাসা, সম্মান, ইজ্জত কিচ্ছু নেই। তাই তিনি ডিম খেলেও কারুর সিম্পাথি পায় না, তিনি মার খেলেও পাবেন না, তিনি জেলে গেলেও সিম্পাথি পাবেন না। কিন্তু মমতাদির ওপরে যদি একটা ডিম পড়ে, আমি আপনাকে বলছি বাংলার লক্ষ লক্ষ মানুষ পথে নামবে তার প্রতিবাদে। কারণ মমতাদির একটা সম্মান আছে, আর সেই সম্মান তো দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রীও তাকে সেই যথাযথ সম্মানটা দেয়, তার ব্যাপারটা আলাদা। কিন্তু তাকে বাদ দিয়ে এই ভাইপোকে ছেড়ে ফেলতে হবে, নইলে কোনোদিন আর তৃণমূল মাথা তুলে দাঁড়াতে পারবে না। আর বলছেন তাহলে কংগ্রেস ছাড়াও এক প্রকার গতি নেই, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে গেলেও কংগ্রেসে যেতে হবে। দুটো, মমতাদিকে রাজনৈতিক অস্তিত্বে টিকিয়ে রাখতে গেলে, তৃণমূলের নামটা অন্তত টিকিয়ে রাখতে গেলে মমতাদিকে প্রথমে অভিষেক ব্যানার্জিকে ছেঁটে ফেলতে হবে, এবং তারপর কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে গেলে আর তৃণমূল থাকবে কেন? না, কংগ্রেসের সাথে যুক্ত মানে মার্জারের কথা বলছি না, মার্জার হওয়া সম্ভব নয়। আপনি যদি ইলেকশন মানে আপনি কমিশনে বলছেন জোট হয় যদি। জোট, মার্জার হবে না, কারণ মার্জ করতে গেলে একটা পার্টিকে, আপনাকে পার্টির চেয়ারপারসনকে নির্বাচন কমিশনের সেকশন 29A অনুযায়ী 2/3 মেজরিটি লাগে। সেখানে আজকের দিনে মমতাদির কাছে সাংসদ বা বিধায়ক বা পার্টির কর্মীদের সেই মেজরিটি নেই, তাই তিনি মার্জ করতে পারবেন না। তিনি মার্জ করলে লোগো হারাবেন, আর পার্টির ব্যাংক ব্যালেন্সে যে 1200 না 1500 কোটি টাকা আছে সেটাও হাতছাড়া হবে। তো সেটাই তো বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কংগ্রেসে আসার জন্য বলা হচ্ছে। জোট করতে হবে, জোট করতে কিন্তু হবে। সেখানে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে দিয়েছেন যে আমরাই আসল তৃণমূল, আমরা তৃণমূলের কংগ্রেসের সঙ্গে যাব না। তারা যাবেন না, মমতাদি যাবেন। কারণ একটা জিনিস বুঝতে হবে, তৃণমূল লেজিসলেটিভ পার্টির নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কিন্তু পার্টির লোগো তো তার কাছে নেই। আজকের দিনেও নির্বাচন কমিশনের খাতায় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়,
তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী, তৃণমূল কংগ্রেসের ট্রেজারার শুভাশিস চক্রবর্তী। তো যদি তৃণমূল কংগ্রেসের সাথে জাতীয় কংগ্রেসের জোট হয়, তাহলে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট হবে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে নয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যদি সেই জায়গায় পৌঁছতে হয়, তাহলে তাকে সাংসদদের সাপোর্ট নিয়ে, বিধায়কদের সাপোর্ট তার কাছে আছে, পার্টির সর্বস্তরের কর্মীদের নিয়ে ইলেকশন কমিশনে চিঠি দিয়ে পার্টির লোগো আর সিম্বলের বিরুদ্ধে লড়াই করতে হবে, ঠিক যেভাবে মহারাষ্ট্রে শিবসেনার হয়েছিল। পরবর্তীকালে একনাথ শিন্ডের কাছে সিম্বল চলে যায় এবং একনাথ শিন্ডেই আসল শিবসেনা হয়ে তো ওঠে। অসুবিধে কোথায়? তৃণমূল থাকলো না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূল থাকলো, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে এসে ওইভাবে লড়াই করলেন। থাকাথাকির ব্যাপার না, এটা তো ঘরের রান্নাঘর নয় যে বাটি একে দিয়ে দিলাম, বাটি ওকে দিলাম। তার একটা প্রসিডিওর আছে। নির্বাচন কমিশনের কাছে যেতে হবে, তারপরে অবশ্যই নির্বাচন কমিশনে যখন ঋতব্রত বাবু এবং তার টিম চিঠি দেবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করবে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। এটা তো একটা লং ব্যাপার, এটা অত সোজা ব্যাপার না যে আমরা একটা রান্নাঘরে একসাথে খাচ্ছি, এ ওকে বাটি দিল, ওইভাবে হয় না। এটা একটা লং স্ট্যান্ডিং প্রসিডিওর, অত সোজা না পথটা। আর আরেকটা আলাদা হয়ে যাওয়ার মতোই হচ্ছে। হ্যাঁ, আর আরেকটা জিনিসও বুঝতে হবে যে ঋতব্রত বাবুও কিন্তু তৃণমূলের টিকিটে জিতেছেন। আজকের দিনে বাংলার মানুষের কাছে ঋতব্রত বাবু আসল তৃণমূল, কারণ বিধানসভা 80-র মধ্যে 64 জন বিধায়ক তার সাথে আছেন, এটা বাস্তব কথা। কিন্তু বাংলার মানুষের কাছে আসল তৃণমূলকে মমতা বন্দ্যোপাধ্যায় না ঋতব্রত বাবু, এইটা তো বাংলার মানুষ ডিসাইড করবে। বুঝতে পেরেছেন তো? প্রসিজিওরটা খুব টেকনিক্যাল, খুব কমপ্লিকেটেড, পুরোটাই একটা খিচুড়ি অবস্থায় হয়ে আছে। আগামী দিন দেখা যাক কি হয়। একদমই রাজনীতি তো সম্ভাবনাময় শিল্প, বারবার আমাকে বলতেই হচ্ছে এটা। তো আগামী দিনে দেখা যাবে কি হয়। পশ্চিমবঙ্গের রাজনীতি বরাবরই আমরা দেখেছি খুব ইন্টারেস্টিং, একদম বরাবর জাতীয় রাজনীতিতেও চর্চায় থেকেছে, এখনো তাই রয়েছে। রিজু, অসংখ্য ধন্যবাদ এতটা সময়ের জন্য।